পড়ছি নেলসন ম্যান্ডেলার লেখা লং ওয়াক টু ফ্রিডমের প্রথম পরিচ্ছদ, একটি গ্রাম্য ছেলেবেলার, পার্ট 5। টাইহালার হাতে আমরা যারা একসঙ্গে খতনা করিয়েছিলাম তাদের সবার মতো গিরিখাতের স্বর্ণখনিতে কাজ করার বাসনা আমার ছিল না। ঝোসারাজ আমাকে প্রায়ই বলতেন, লেখাপড়া না শিখে সাদা চামড়াওয়ালাদের সোনার খনিতে জীবন কাটানো তোমার জন্য নয়। আমার লক্ষ্য ছিল সাবাতার উপদেষ্টা পরিষদের সদস্য হওয়া, আর এজন্য আমাকে পড়ালেখা শিখতেই হবে। খতনা উৎসব হওয়ার পর আমি আবার এমখেকেজওয়েনি ফিরে এলাম, তবে সেখানে বেশি দিন থাকা হলো না। পড়াশোনার জন্য আমাকে ইনকোবা জেলার ক্লার্কবারি বোর্ডিং ইনস্টিটিউটে ভর্তির সিদ্ধান্ত হলো। এই প্রথমবারের মতো আমাকে এমবাসি নদী পার হয়ে ইনকোবোর উদ্দেশ্যে যেতে হবে ভেবে বেশ রোমাঞ্চ বোধ হচ্ছিল। আবার ঘর ছাড়ার পালা। মনটা কেমন করছিল, কিন্তু পাশাপাশি এমখেকেজওয়েনির বাইরের বিশাল জগৎ দেখার সুযোগ পেয়ে সে দুঃখবোধ ছাপিয়ে উঠতে পারিনি। ঝোসারাজ নিজে তার রাজকীয় ফোর্ড V8 গাড়ি চালিয়ে আমাকে ইনকোবা পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন। আমার স্ট্যান্ডার্ড 5-এর পরীক্ষা পাশ করা ও ক্লার্ক বাড়িতে ভর্তি হওয়া উপলক্ষে তিনি বাড়িতে একটা উৎসবেরও আয়োজন করেছিলেন। একটা বড় মেষ জবাই করে অতিথিদের খাওয়ানো হলো। খাওয়া দাওয়া শেষে শুরু হলো নাচ গান। জীবনে প্রথমবারের মতো শুধুমাত্র আমার একার সম্মানে এমন একটি অনুষ্ঠান হচ্ছে দেখে নিজেকে তখন খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। পরিণত পুরুষ হওয়া উপলক্ষে আমার পালক পিতা এক জোড়া বুট জুতো কিনে দিলেন। এর আগে আমি কখনো বুট জুতো পায়ে দিইনি। জুতো জোড়া পেয়ে এত খুশি হয়েছিলাম যে মাঝরাতে জুতো দেখার জন্য ঘুম ভেঙে গিয়েছিল। নতুন জুতো এমনিতেই চকচক করছিল, কিন্তু অতি আনন্দে সে কথা ভুলে আমি মাঝরাতেই একা একা ওই জুতো দীর্ঘ সময় ধরে পালিশ করেছিলাম। ট্রান্সকেইতে যতগুলো প্রাচীন ওয়েসলেয়ান মিশন ছিল তার একটির সীমানায় 1825 সালে ক্লার্কবারি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তখনকার দিনে গোটা থেম্বুল্যান্ডের সমস্ত আফ্রিকানদের লেখাপড়ার জন্য ক্লার্কবারিকেই সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ধরা হতো। আমার পালক পিতা আমাকে ক্লার্কবারিতে নিয়ে এলেন। আমাদের সাথে ছিল জাস্টিস। একই সঙ্গে ক্লার্কবারি ছিল মাধ্যমিক স্কুল ও টিচার ট্রেনিং কলেজ। তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে এখানে কাঠমিস্ত্রির কাজ, দর্জিগিরি, টিন বানানো সহ বহু কাজের প্রশিক্ষণও দেওয়া হতো। ক্লার্কবারিতে যাওয়ার পথে আমার পালক পিতা সেখানে গিয়ে কার সাথে কী আচরণ করতে হবে, ভবিষ্যতে কিভাবে চলতে হবে সে বিষয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন আমার আচরণে যেন সাবাতা ও তার মানসম্মানে কোনো আঘাত না লাগে। আমি তাকে কথা দিলাম সেখানে আমি ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা করব। এরপরই তিনি স্কুলের গভর্নর রেভারেন্ড সি হ্যারিস সম্পর্কে ধারণা দিলেন। তিনি বললেন, সে সময়ে যে অল্প কয়েকজন শ্বেতাঙ্গ থেম্বু এখানে থাকতেন তাদের মধ্যে হ্যারিস একজন। তিনি আন্তরিকভাবেই থেম্বুল্যান্ডকে ভালোবাসতেন এবং থেম্বু জনতার মানসিকতা, চালচলন বুঝতে পারতেন। আমার পালক পিতা বললেন, সাবাতা বুড়ো হয়ে যাওয়ার পর তিনি হ্যারিসকেই রাজা করতে চেয়েছিলেন। হ্যারিস নিজে একই সঙ্গে একজন খ্রিস্টিয়ান ও সমাজপতি ছিলেন। আমার পালক পিতা বললেন, যেহেতু আমি রাজ পরামর্শক হিসেবে কাজ করতে চাই সেহেতু আমাকে অবশ্যই উপজাতীয় ও স্থানীয় আইনকানুন ও আদব কায়দা শিখতে হবে, আর এক্ষেত্রে রেভারেন্ড হ্যারিসই আদর্শ শিক্ষাদাতা। এমখেকেজওয়েনিতে থাকাকালীন আমি পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট সহ অনেক শ্বেতাঙ্গ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী দেখেছি। রাজবাড়িতে এরা বিভিন্ন প্রয়োজনে আসতেন। এরা সবাই গুরুত্বপূর্ণ লোক বলে আমার পালক পিতা তাদের যত্ন আত্তি করতেন। তবে সে খাতির যত্নের মধ্যে তাদের প্রতি তোষামোদ করার মতো ভাবমূর্তি প্রকাশ পেত না। তিনি ওই শ্বেতাঙ্গ কর্মকর্তাদের নিজের চেয়ে উচ্চ শ্রেণীর জীব ভাবতেন না, বরং তার কোনো কোনো আচরণে মনে হতো সাদাদের উপর তিনি মানসিকভাবে প্রাধান্য বিস্তার করতেই ভালোবাসতেন। সাদারা বাড়িতে আসতেন, কাছ থেকে তাদের দেখতাম, কিন্তু তাদের সঙ্গে আমার সরাসরি কোনো কাজ কারবার ছিল না।
তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে তা আমার পালক পিতা কোনোদিনই আমাকে শিখিয়ে দেননি। তিনি যখন তাদের সঙ্গে বাতচিত করতেন তখন তাকে লক্ষ্য করতাম, কিন্তু রেভারেন্ড হ্যারিসের সঙ্গে কথা বলার আগে তিনি প্রথমবারের মতো কিভাবে তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে সে বিষয়ে একটা নাতিদীর্ঘ বক্তব্য দিলেন। তিনি বললেন, তাকে আমি যতটা শ্রদ্ধা ও মান্য করি, রেভারেন্ডকেও ঠিক ততটাই মান্য করতে হবে। এমকেকেজ ওয়েনির চেয়ে ক্লার্কবারি ছিল সব দিক থেকেই অনেক অনেক বেশি উন্নত। স্কুল কম্পাউন্ডে ছোট বড় মিলিয়ে 2 ডজনের মতো উপনিবেশিক স্টাইলের বিল্ডিং। ক্লাসঘর ছাড়াও এসব বিল্ডিংয়ে ছিল ডরমেটরি, লাইব্রেরি, বিভিন্ন ইনস্ট্রাকশনাল হল। আফ্রিকান স্টাইলের বাসভবন ছেড়ে এই প্রথমবারের মতো আমি কোনো ইউরোপীয় ঘরানার ভবনে থাকতে যাচ্ছি। এখানকার বিধি ব্যবস্থা দেখে মনে হলো আমাকে এমন এক নতুন জগতে এনে ছেড়ে দেওয়া হয়েছে যার নিয়মকানুন সম্পর্কে আমি পুরোপুরি অজ্ঞ। আমার পালক পিতা প্রথমেই আমাকে রেভারেন্ড হ্যারিসের কাছে নিয়ে গেলেন। স্টাডি রুমে হ্যারিস তখন পড়ছিলেন। পিতা আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি হ্যারিসের সঙ্গে হাত মেলালাম। এটাও এক নতুন অভিজ্ঞতা। এই প্রথম আমি কোনো শ্বেতাঙ্গের সঙ্গে করমর্দন করলাম। হ্যারিস খুবই উষ্ণ ও বন্ধুবাৎসল আচরণ করলেন। তিনি পালক পিতাকে আলাদা মর্যাদায় অভ্যর্থনা জানালেন। পিতা তাকে জানালেন আমাকে রাজার কাউন্সিলর হিসেবে নিয়োগ করার কথা রয়েছে, সে কারণে তিনি যেন আমাকে বাড়তি যত্ন নিয়ে পড়ালেখা শেখান। তার কথায় হ্যারিস সম্মতিসূচক মাথা নাড়লেন। পাশাপাশি এটাও বললেন, ক্লার্ক বাড়ির সমস্ত আবাসিক ছাত্রকে স্কুল শেষে কায়িক পরিশ্রম করতে হয় এবং সে হিসেবে আমাকে বাগানের কাজকর্ম করতে হবে। কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলে পালক পিতা আমাকে বিদায় জানালেন এবং যাওয়ার আগে আমার পকেটে হাত খরচ বাবদ কয়েক পাউন্ড গুঁজে দিয়ে গেলেন। এর আগে আমি এত অর্থ ছুঁয়েও দেখতে পারিনি। যাই হোক, আমি তাকে খুশি মনেই বিদায় দিলাম এবং আমার কারণে তার কোনো সম্মানহানি হবে না বলেও তাকে কথা দিলাম। ক্লার্ক বাড়ি ছিল মূলত থেম্বুদের শিক্ষা প্রতিষ্ঠান। আমার পূর্বপুরুষ বিখ্যাত থেম্বু রাজা এনগুবেঙ্কুকা এই কলেজ প্রতিষ্ঠার জন্য তার জমি দান করেছিলেন। এনবেঙ্কুকার উত্তরসূরি হিসেবে এমকেকেজ ওয়েনির রাজবাড়িতে আমাকে যেভাবে খাতির করা হয়েছিল, আমার ধারণা ছিল এখানেও সবাই সেভাবে আমাকে সমাদর করবে, সম্মানের চোখে দেখবে। কিন্তু শিগগিরই আমার মোহভঙ্গ হলো। দেখলাম ক্লার্ক বাড়িতে কেউ আমাকে আলাদা সম্মানের নজরে দেখছে না, কোনো রকম পাত্তা দিতেও চাচ্ছে না। আমি যে রাজা এনগুবেঙ্কুকার বংশধর সে বিষয়টি প্রায় কেউই জানে না, আর জানলেও তারা আমাকে সে কারণে গুরুত্বপূর্ণ মনে করত তাও আমার মনে হয়নি। ক্লার্ক বাড়িতে প্রচুর প্রতিভাবান ছেলে ছিল যারা তাদের স্ব মেধা দিয়ে সবার নজর কেড়েছিল। অন্যদিকে আমার উল্লেখ করার মতো কোনো গুণই ছিল না। এই সময় অন্যদের উপেক্ষা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। আমি দ্রুতই বুঝে ফেললাম এখানে আমার বংশ পরিচয়ের হম্বিতম্বি কোনো কাজে আসবে না। নিজের যোগ্যতা তৈরি করে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে হবে। খেলার মাঠে অধিকাংশ সহপাঠী প্রথম দিকে আমাকে এড়িয়ে চলত এবং ক্লাসে আমাকে তেমন একটা পাত্তা দিতে চাইতো না। ক্লার্ক বাড়িতে ক্লাসের প্রথম দিনেই মহা বিড়ম্বনার শিকার হলাম আমি। বিল্ডিংয়ের দোতলায় ছিল ক্লাসরুম। প্রথম ক্লাস হিসেবে সকাল সকাল সেজে গুজে স্কুলে হাজির হলাম। দোতলায় ওঠার জন্য ছিল কাঠের সিঁড়ি। রুমের মেঝেও পালিশ করা কাঠ দিয়ে তৈরি। উপহার পাওয়া নতুন বুট পায়ে দিয়েই ঘটল বিপত্তি। প্রথম ঘোড়ায় চড়লে যে দশা হয়, এই জুতো পায়ে দিয়ে আমার অবস্থাও সেরকম হলো। এর আগে আমি কোনোদিন বুট জুতো পায়ে দিইনি, ফলে এই জুতো পরে আমি ভারসাম্য রাখতে পারছিলাম না। তার উপরে ক্লাসের মেঝে ছিল তেলতেলে। 2-3 বার পা পিছলে যাওয়ায় ক্লাসে হাঁটা চলার সময় খুব সাবধানে পা ফেলছিলাম। আমার অবস্থা দেখে দুটো মেয়ে খুব মজা পাচ্ছিল। দুজনের মধ্যে যে বেশি সুন্দরী সে অন্যজনের দিকে ঝুঁকে এলো, বলল, এ গেঁয়ো ভূতটা আগে কোনোদিন জুতো পরেছে বলে তো মনে হয় না। মেয়েটা অপেক্ষাকৃত নিচু স্বরে কথাটা বললেও ক্লাসের সবাই তা শুনে ফেলল। সবাই একসঙ্গে হো হো হাসিতে ফেটে পড়ল।
রাগে তখন আমি যেন অন্ধ হয়ে যাচ্ছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। যে মেয়েটা আমাকে গেঁয়ো বলছিল ওর নাম ছিল মাদোনা বা মেদোনা। দেখতে বেশ স্মার্ট। ওর সঙ্গে সেদিন তো নয়ই, বেশ কিছুদিন পর্যন্ত আমি কোনো কথা বলিনি। তবে পায়ের সঙ্গে বুট জোড়া ভালোভাবে খাপ খাইয়ে যাওয়ার পর তার সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং পরবর্তীতে ক্লার্ক বাড়িতে এই মেদোনাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। আসলে মেদোনাই আমার প্রথম মেয়ে বন্ধু, যার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের যাবতীয় সুখ দুঃখের কথা শেয়ার করেছি। এ জীবনে যত মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে তাদের সবাইকে মনে মনে মেদোনার সঙ্গে তুলনা করে দেখেছি। মনে হয়েছে মেদোনাই বন্ধুর সত্যিকারের মডেল। খুব কম সময়ের মধ্যেই আমি ক্লার্ক বাড়ির গতিময় জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিলাম। খুব কম বয়স থেকেই আমার খেলাধুলায় আগ্রহ ছিল। এখানে এসে পুরো দমে খেলাধুলায় অংশ নেওয়া শুরু করলাম। তবে আমার পারফরমেন্স যা দাঁড়ালো তাকে মাঝারি মানের চেয়ে ভালো বলা যাবে না। তবে সম্মানের জন্য নয়, ক্রীড়ানুরাগ থেকেই আমি খেলাধুলায় যোগ দিতাম এবং এর জন্য টাকা পয়সাও কিছু নিতাম না। হাতে বানানো কাঠের র্যাকেট দিয়ে আমরা লন টেনিস খেলতাম। বিকেলে ধুলোময় মাঠে খালি পায়ে খেলতাম ফুটবল। এই প্রথমবারের মতো আমি এমন সব শিক্ষকের সংস্পর্শে এলাম যারা ছাত্রদের পড়ানোর আগে নিজেরা যথেষ্ট পড়াশোনা করে এসেছে। এখানকার অনেক শিক্ষকই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তারপর শিক্ষকতায় এসেছেন। তখনকার দিনে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাওয়া চারটিখানি কথা ছিল না। একদিন মেদোনার সঙ্গে বসে পড়াশোনা করার সময় তাকে চুপি চুপি বললাম, ইংরেজি আর ইতিহাসে আমার প্রস্তুতি খুব খারাপ। এ দুটো বিষয়ে কাঁচা হওয়ায় বার্ষিক পরীক্ষায় ফেল করতে পারি বলে ভয় পাচ্ছি। মেদোনা আমাকে অভয় দিয়ে বলল, দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের শিক্ষক শিক্ষিকার মধ্যে মিসেস গার্ট্রুড এনতালাবাদী রয়েছেন। মেদোনা জানালো, তিনি হচ্ছেন প্রথম আফ্রিকান মহিলা যিনি বিএ পাশ করেছেন। তখন বিএ কী জিনিস তা ভালো করে জানতাম না। বিএ পাশ মানে কি? মেদোনাকে বোকার মতো এ প্রশ্ন করায় সে বলল, বিএ কি তাও জানো না? বিএ হলো বিশাল সাইজের সাংঘাতিক কঠিন ধরনের একটা বই। লেখা বাহুল্য মেদোনার ওই রসিকতা আমি ধরতে পারিনি। সরলভাবে তার কথা সেদিন বিশ্বাস করেছিলাম। আরেকজন আফ্রিকান স্নাতক ডিগ্রিধারী শিক্ষক ছিলেন। তার নাম বেন মাহলেসেলা। বেন মাহলেসেলা শুধু মেধাবী শিক্ষক বলে নয়, অধ্যক্ষ রেভারেন্ড হ্যারিসের সামনে নির্ভীকভাবে নিজের ব্যক্তিত্ব নিয়ে চলার কারণে আমরা সবাই তাকে শ্রদ্ধা করতাম। কলেজে কালোরা তো বটেই, শ্বেতাঙ্গরা পর্যন্ত রেভারেন্ড হ্যারিসের ভয়ে তটস্থ থাকতেন। একমাত্র মাইলেসেলাকেই রেভারেন্ডের সামনে নির্ভীক থাকতে দেখেছি। এমনকি রেভারেন্ডের রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি মাথার হ্যাট খুলতেও মাঝে মাঝে ভুলে যেতেন। তার সঙ্গে মাহলেসেলা যখন কথা বলতেন তখন তার চোখের দিকে তাকিয়ে বলতেন। অন্যরা রেভারেন্ডের যে কোনো আদেশ নির্দেশ অথবা সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নিলেও মাহলেসেলা ছিলেন ব্যতিক্রম। কোনো বিষয়ে তার আপত্তি থাকলে তিনি সরাসরি রেভারেন্ডকে তার আপত্তির কথা জানিয়ে দিতেন। রেভারেন্ড হ্যারিসকে আমি অবশ্যই শ্রদ্ধা করতাম। তা সত্ত্বেও হ্যারিসের একান্ত বাধ্যগত না থাকার জন্য মাহলেসেলাকে খুব ভালো লাগতো আমার। সে সময়ে সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষা নেওয়া একজন শ্বেতাঙ্গের সামনে বিএ পাশ করা কৃষ্ণাঙ্গরা কুঁকড়ে যেত। একজন কৃষ্ণাঙ্গ যতই শিক্ষিত ও প্রতিভাবান হোক, তাকে সর্বনিম্ন স্তরের শ্বেতাঙ্গের চেয়েও নিম্ন শ্রেণীর মনে করা হতো। কিন্তু মাহলেসেলা তাদের থোড়াই কেয়ার করতেন। নিজের ব্যক্তিত্ব বোধে তিনি ছিলেন সবসময়ই সচেতন। রেভারেন্ড হ্যারিস কঠোর নিয়মে ক্লার্ক বাড়ি চালাতেন এবং প্রশাসনিক ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ। এখানকার নিয়ম এত কড়াকড়ি ছিল যে আমার ধারণা কোনো মিলিটারি স্কুলও এত কঠোর নিয়মে পরিচালিত হয় না। এখানে ছোটোখাটো নিয়মভঙ্গের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয়। অ্যাসেম্বলির সময় রেভারেন্ড সর্বদাই বিধিনিষেধ সূচক একটি মুখভঙ্গি নিয়ে হাজির হতেন। তার কাছে কোনো অজুহাতই গ্রহণযোগ্য হতো না।
তিনি যখন মিলনায়তনে ঢুকতেন তখন ট্রেনিং এবং সেকেন্ডারি স্কুলের শ্বেতাঙ্গ অধ্যক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল স্কুলের কৃষ্ণাঙ্গ অধ্যক্ষরা সহ সমস্ত স্কুল স্টাফ তার ভয়ে দাঁড়িয়ে পড়তেন। স্কুলে আমরা ছাত্ররা রেভারেন্ডকে যতটা না শ্রদ্ধা করতাম তার চেয়ে বেশি ভয় পেতাম, কিন্তু তার বাগানে কাজ করতে গিয়ে আমি এক নতুন রেভারেন্ডকে আবিষ্কার করলাম। রেভারেন্ডের বাগানে কাজ করতে এসে আমার দুদিক থেকে উপকার হলো। প্রথমত, এখানে কাজ করার সুবাদে আমার সারা জীবনের জন্য নিজের হাতে শাকসবজি ফলানো ও বাগান করার নেশা জন্ম নেয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে রেভারেন্ডের মানে একজন শ্বেতাঙ্গের পরিবারের সঙ্গে মেশা, তাদের জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। এছাড়া আরেকটি বিষয়ও জেনেছিলাম এই বাগানের কাজ করতে এসে, সেটি হলো রেভারেন্ডের চরিত্রের দুটো দিক, একটি পাবলিক অন্যটি প্রাইভেট। দুটো দিক সম্পর্কেও ধারণা পেয়েছি কাজ করতে এসেই। স্কুলে তাকে লৌহমানবের মতো মনে হয়েছে, কিন্তু বাড়িতে তিনি যেন মাটির মানুষ। কঠোরতার মুখোশের আড়ালে তার ছিল একটি প্রচ্ছন্ন ও উদার হৃদয়। তরুণ আফ্রিকানদের শিক্ষা দেবার ব্যাপারে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ মানুষ। বাগানে কাজ করার সময় তাকে প্রায়ই আনমনা হয়ে যেতে দেখতাম। অযথা কথা বলে আমি তার সেই ঘোর কাটিয়ে দিতাম না। আসলে তার সঙ্গে আমার খুব কমই কথা হতো, কিন্তু নিঃস্বার্থভাবে একটি সৎ কাজ করে যাওয়ার জন্য রেভারেন্ড হ্যারিস তখন থেকেই আমার কাছে একজন আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। রেভারেন্ড কম কথার মানুষ হলেও তার স্ত্রী ছিলেন ঠিক উল্টো প্রকৃতির। ভদ্রমহিলা ফরফর করে বাচাল প্রকৃতির মেয়েদের মতো কথা বলে যেতেন, তবে খুব সুন্দরী আর পরিচ্ছন্ন মনের মানুষ ছিলেন তিনি। আমি যখন বাগানে কাজ করতাম তখন তিনি প্রায়ই ঘর থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে গল্প করতেন। তার সঙ্গে আমার কী নিয়ে কথা হতো তা মনে নেই, কিন্তু সন্ধেবেলা তিনি যে আমার জন্য নাস্তা বানিয়ে আনতেন তা স্পষ্ট মনে আছে। পড়াশোনায় আমার শুরুটা ধীর এবং মধ্যম গোছের হলেও কিছুদিনের মধ্যেই পাঠ্যসূচি আয়ত্তে নিয়ে এলাম। জুনিয়র সার্টিফিকেট কোর্স শেষ করতে সাধারণত 3 বছর লাগে, কিন্তু আমি মাত্র 2 বছরেই তা শেষ করে ফেললাম। প্রখর স্মৃতিশক্তি ও মেধাসম্পন্ন ছাত্র হিসেবে দ্রুত আমার নাম ছড়িয়ে পড়ল, কিন্তু প্রকৃতপক্ষে আমি ছাত্রাবস্থায় প্রচণ্ড অধ্যবসায়ী ছিলাম। এই কারণেই সম্ভবত এ সাফল্য পাওয়া সম্ভব হয়েছিল। ক্লার্কবারি ছাড়ার পরই ম্যাডোনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটা অসাধারণ মেধাবী ছিল, কিন্তু মাধ্যমিক পাশ করার পর তার বাবা মা তাকে আর পড়াতে রাজি হয়নি। যথেষ্ট মেধাসম্পন্ন হওয়া সত্ত্বেও সে উচ্চশিক্ষা নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকায় তখনকার দিনে এরকম ঘটনা ছিল খুবই স্বাভাবিক। আফ্রিকানদের পশ্চাৎপদতার পেছনে তার অযোগ্যতা নয়, বরং সুযোগের অভাবই মূল কারণ ছিল। ক্লার্কবারিতে ভর্তি হওয়ার পর আমার জ্ঞান বুদ্ধি ও সংস্কৃতিগত উন্নয়ন সীমা অনেক প্রসারিত হয়েছিল। অবশ্য আমি একথাও বলছি না ক্লার্কবারি ছাড়ার পরে আমি সমস্ত কুসংস্কার মুক্ত হয়ে একেবারে উন্নত আধুনিক মানুষ হয়ে উঠতে পেরেছিলাম। এখানে পড়াশোনার সময় ট্রান্সকেইর সমস্ত ছাত্রের সঙ্গে আমার ওঠা বসা হয়েছে। এছাড়া জোহান্সবার্গ ও বাসুটোল্যান্ডের লেসোদা বহু অভিজাত ছেলে মেয়ের সঙ্গেও তখন ঘনিষ্ঠভাবে মিশেছি। এই কারণে তখন আমি অন্তত প্রাথমিক মানের আধুনিক মানুষ হিসেবে নিজেকে তখন গণ্য করেছিলাম। তাদের সঙ্গে মিশলেও কখনো মনে হয়নি আমার মতো একটা গেঁয়ো ছেলে কখনো তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি অভিজাত ছেলে মেয়েদের মোটেও ঈর্ষা করতাম না। পোশাক আশাক ও চালচলনে কিছুটা পরিবর্তিত হলেও মনের দিক থেকে আমি সবসময়ই নিজেকে একজন থেম্বু হিসেবে বিবেচনা করেছি। সবসময়ই আমার মনে হয়েছে শেকড়ই আমার গন্তব্য। অভিভাবকের ইচ্ছানুযায়ী থেম্বু রাজার কাউন্সিলর হওয়াই আমার প্রধান লক্ষ্য ছিল। আমার আকাঙ্ক্ষার দিগন্ত থেম্বুল্যান্ডকে অতিক্রম করেনি। আমার সমস্ত স্বপ্ন ছিল এ জায়গাকে ঘিরেই। আমার বিশ্বাস ছিল একজন আদর্শ থেম্বু হয়ে উঠতে পারার চেয়ে আমার জন্য পৃথিবীতে আর কোনো ভালো কিছু হতে পারে না।